নাটক শেষ চৌপাট। রচনা বনানী মুখোপাধ্যায়। নির্দেশনা ও আবহ সংযোজনা ইন্দ্রনীল রায়। অংশগ্রহণে রাখি তপাদার এবং ইন্দ্রনীল রায়। নাটক শেষ চৌপাট। সুমি, সুমি, তুমি কি বারান্দায় না কিচেনে? সুমি, আসছি রে বাবা, আসছি। না না, তাড়া করো না। তোমার নতুন ওয়াকার, এখনো ওটা নিয়ে ভালো করে আটা রক্ত হয়নি। শেষকালে পড়ে গেলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ যে বলো। ও, এসে গেছো? ডাকলে কেন? চা খাবে? মুড়ির ছোকা করতে বলবো ভগবতীকে? কেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? না, এখনো শুরু হয়নি, তবে হব হব করছে। আর বিকেল বেলা বৃষ্টি হলেই তো তোমার আবার মুড়ির ছোকা খেতে ইচ্ছে করে, তাই বলছি খাবে? আগে দাঁড়াও দাঁড়াও, আগে বৃষ্টি পড়ুক, আগে তিনি ধরাধামে অবতীর্ণ হন, তারপর না হয় খাওয়া যাবে মুড়ির ছোকা। এখন এখন তুমি ওই বারান্দার দিকে জানলাটা একটু খুলে দাও তো, একটু মেঘ বৃষ্টির শব্দ শুনি। না না, জানলা খুললে যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধাক তোমার যদি নিউমোনিয়া হয়ে যায়। কি করবে বলো? তোমারও কপাল, আমারই ৩৩৩ রকমের ধাপ থেকে তো ওপরওয়ালা আমায় নিষ্কৃতি দিচ্ছেন না। আবার ওসব কেন বলছো? আমার একটুও ভালো লাগছে না কিন্তু। তুমি আবার কবে থেকে এত সেন্টিমেন্টাল হয়ে গেলে শুনি? তোমার তো অশেষ মনের জোর, তা না হলে আমার মতো একটা বেপরোয়া বাউন্ডুলে মানুষের কাছে এতগুলো বছর থাকতে পারো? ইউ আর টু স্ট্রং সুমির। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলার দরকার নেই। এই নাও, জানলা খুলে দিলাম, হয়েছে? অতঃপর আবার কি, জানলা তো খুলে দিলাম। তা তো দিয়েছো, কিন্তু জানলার ওপারের বৃত্তান্তটা তো জানা গেল না। সেটার কি অবস্থা? আকাশ একেবারে অন্ধকার, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। আমাদের কাঠচাপা আর কামিনীর পাতাগুলো একেবারে কেঁপে কেঁপে উঠছে। সহসা ডালপালা তোর উতল যে, ও চাপা ও করবি। গাও না গাও, কতদিন গান গাও না। ওটা ওটা আর এই যাত্রায় হলো না সুমির। তার যে এসো এসো, আমরা একটু পুরনো কথা বলি। আমাদের সেই সব বৃষ্টি ভেজা পুরনো দিন। আমরা নিজেরাই তো প্রাচীন হয়ে গেছি রাজি। তুমি ৮০, আমি ৭৫। তাতে কি হয়েছে? মনটা তো চির নবীন। ওই পুরাতনই নবীন হয়ে আমাদের মধ্যে বেঁচে আছে। আচ্ছা আচ্ছা সুমি, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনও কি বৃষ্টি পড়ছিল? পড়ছিল, তবে কলকাতায় নয়, পুরীতে। ঠিক ঠিক ঠিক, পুরীতে পুরীতে। আমি তো তখন মাঝে মাঝেই পুরীতে পালিয়ে যেতাম, বিশেষ করে বর্ষায়। সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে কত সময় যে কি চলে যেত টেরই পেতাম না। কতদিন হয়ে গেল সমুদ্র দেখি না। আচ্ছা
হ্যাঁ গো, ওই কবে যেন প্রথম দেখা হয়েছিল আমাদের? বৈশাখে। বৈশাখে দেখা হলো দুজনার। তা হলো, কিন্তু জ্যৈষ্ঠীতে পরিচয় হলো না, হলো অনেক পরে। তোমায় যেদিন প্রথম দেখলাম সুমি, সেদিন সেদিন কি মেঘময় আকাশ, চারিদিকে কৃষ্ণ কালো রঙের বাহার। হঠাৎ হঠাৎ হই হই করে বৃষ্টি নামলো, সবাই দৌড়ে পালিয়ে গেল সমুদ্রের পাড় থেকে। আমি যাইনি। আমি যে চিরকালের অবাধ্য রাজু, সবাই যা করবে। তুমি তো তা করবে না, তাই তো? একদম একদম তাই। তাই ওই ঝমঝমে বৃষ্টির মধ্যে, ওই বিপুল জলতরঙ্গের সামনে, ওই আদিগন্ত বালিরাশির মাঝখানে দাঁড়িয়ে আমি একা একা ভিজতে লাগলাম আর চেঁচিয়ে গান গাইতে লাগলে। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে জানি রে কিছুতে কেন যে মন লাগে না। কিন্তু মন তো লেগেই গেল শুনে। হঠাৎ মনে হলো অনেক দূরে আমার মতো আরো একজন ভিজছে। তার পরনে নীলাম্বরী, কোমর অব্দি পৌঁছে যাওয়া এলো চুলে, আকাশের দিকে মুখ তুলে সে ভিজছে আর ভিজছে। আমি দৌড়ে তার কাছে যাবার চেষ্টা করতেই একটিবার তোমার দিকে তাকিয়ে ভেজা জামা কাপড় ঠিক করতে করতে সেও দৌড়ে পালিয়ে গেল। আমি কিন্তু একটুখানির জন্য তাকে দেখেছিলাম, কিন্তু সেও কি দেখেছিল ওই কি রাজি? এক মুহূর্তের জন্য সেও দেখেছিল। ভাগ্যি দেখেছিল, নইলে সারা জীবন আমার যে কি বিপদেই পড়তে হতো। বিপদ? কিসের বিপদ? বিপদ না, তুমি সেই দিন না দেখলে আজকে এই অন্ধের জ্যোষ্ঠী কে হতো বলো তো? ঠিক আছে, এবার একটু চুপ করো, আমি মুড়িটা নিয়ে আসি। এরপর আবার বৃষ্টি থেমে গেলে আর খেতে ইচ্ছে করবে না। তুমি বরং ততক্ষণ বসে বসে ভাবো কবে আমাদের সেকেন্ড বার দেখা হলো। কেমন? আসছি। মনে আছে। সেদিন ছিল পয়লা আষাঢ়স্য প্রথম দিবস, আমাদের দেখা হবার আদর্শ দিন। মুক্তাঙ্গনে নাটক দেখতে গেছিলাম বন্ধুদের সঙ্গে। বিসর্জন। বন্ধুরা সকলেই নাটকের লোক, জ্ঞানেশ, নীলকণ্ঠ, শ্যামল, তাপস সবাই। নাটকে রানী গুণবতীকে দেখে তো আমার প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। ঈশ্বরই জানেন কি দেখেছিলাম। বন্ধুদের বললাম একটু আলাপ করিয়ে দিত, ব্যাস পৌঁছে গেলাম গ্রিন রুমে। নমস্কার। কি কে কে আপনি? আমি রাজীব সেন। আপনি? আমি সুমিতা দাশগুপ্ত, কলেজে পড়াই, অন্য সময় নাটক করি। আপনি কি হলো? আপনি কি কিছু ভাবছেন? কিছু বললেন? না, তেমন কিছু বলিনি। মানে আমার সঙ্গে কেন দেখা করতে এলেন সেটা তো বলবেন। ও হ্যাঁ, তা তো বলবই। আসলে আপনাকে স্টেজে দেখা মাত্রই মনে হলো এই রাগী মানুষটির একটা ছবি আঁকতে না পারলে তো আমার জীবনটাই বৃথা। আমার ছবি? ওমা, কেন? আপনি ছবি আঁকেন? দাঁড়ান, আপনি কি আর্টিস্ট রাজীব সেন? ছি, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি, সরি। আসলে আমি আপনার নাম জানি, কিন্তু দেখিনি কোনোদিন। মানে শুধুই বাঁশি শোনা, চোখে দেখা নয়? বাহ, আপনি তো খুব সুন্দর কথা বলেন। তার মানে শুধু সুন্দর শিল্পী নন, সুন্দর
কথাও বলতে পারেন। আর চেহারাটাও মনে হয় না খুব অসুন্দর, কি মনে হয়? একদম না, বরং একটু বেশি সুন্দর। বাহ, শুনে যাক পুরোনাই প্রীত হলেন। আমাকে এত সুন্দর করে সুন্দর কেউ বলেনি এর আগে কখনো। থ্যাংক ইউ। তাহলে কবে আসছেন? কোথায়? আমার বাড়ি ছবি আঁকাতে। আরে ওখানেই তো আমার স্টুডিও। কেন আসবেন না? না, মানে আমি তো ভয় পাবেন না, ভয় পাবেন না। মহিলাদের সঙ্গে আমি অভব্য আচরণ করি এ কথা আমার পরম শত্রুও বলবে না। তবে হ্যাঁ, আমি মানুষটা একটু উড়নচণ্ডী টাইপ, এটা আমার পরম মিত্ররাও বলবে। আর আমার দ্বারা যে কোনো অনুচিত কার্য সাধিত হইবে না, তাহা আমার শত্রু মিত্র সকলেই বলিবে। কি আসবেন তো? আমি কিন্তু অপেক্ষা করব। আসবো। থ্যাংক ইউ সো মাচ। এই আমার কার্ডটা, অ্যাড্রেস। চলি? হ্যাঁ। এই যে, এই নাও মুড়ির চোখা, বৃষ্টি জোর হচ্ছে, এই ফাঁকে খেয়ে নাও। কি হলো, মুখটা এমন খুশি খুশি কেন? বলছি, কি ভাবছো? আর কি ভাববো, তোমার কথা, তোমার সঙ্গে দেখা হবার কথা। তুমি এলে, দেখলে, জয় করলে, ব্যাস রাজীব সেনের 12টা বেঁচে গেল। বাবা, এত বড় কাণ্ড ঘটিয়েছিলাম। ঘটিয়েছিলেই তো, কিন্তু সে আর কতদিনের জন্য। দেখতে দেখতে চলে গেল সেই অমূল্য একটা বছর। কোথা দিয়ে চলে গেল সেই সময় তা জানি না, তবে সে বড় সুখের সময় এটা খুব জানি। থাক না, আবার নতুন করে ও সব কথা বলার কি দরকার? তুমি তো জানো শুনি, আমি শুধু সুখের কথা বলি না, দুঃখের কথাও বলি। আমায় বলতে দাও। বলো, বলতে ইচ্ছে করলে বলো। যখন আমি প্রায় মনে মনে ঠিক করে ফেলেছি যে না, আর দেরি করা যাবে না, এবার এবার আমরা একসঙ্গে থাকবো। রোজই মনে মনে ভাবি যে আজ বলবোই বলবো, কিন্তু কি জানি কোনো এক অজানা কারণে বলা হয়ে ওঠে না, কোনো দিনই না। এই সময় একদিন একদিন দুপুরে হঠাৎ দারুণ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ হঠাৎ বেজে উঠলো আমার সাথের কলিং বেল। 3 বার মন বলে উঠলো, এসেছে এসেছে, অঙ্গনে এসেছে। এভাবে একসঙ্গে 3 বার বেল তো একজনই বাজাতে পারে। মন বলতে লাগলো, আজই বলো রাজীব, আজই বলো, তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আজই বলে ফেলো। ডোন্ট হেজিটেট, দেরি করো না, যাও যাও, দরজা খোলো। হাতে তো ছাতা রয়েছে, তার সত্ত্বেও হয়তো ভিজে গেলে কি করে? আরে এসো এসো, ভেতরে এসে বসো। আমি বসতে আসিনি রাজি। তার মানে কি হয়েছে? তোমার মুখটা অমন কেন? এই এই কাঁদছিলে কেন? কেন কেন কাঁদছিলে কেন? আর 15 দিন পরে? কি 15 দিন পরে? কি আমার বিয়ে। কি কি বলছো তুমি? তোমার মতো এই কথা আমিও বলেছিলাম বাবাকে। কি বলছো তুমি? আর কিছু বলার ক্ষমতা আমার ছিল না। ততক্ষণে বাবা আমায় জানিয়ে দিয়েছেন তার অমোঘ সিদ্ধান্ত। বলতেই তো পারলাম না, বাবা, আমারও যে একজন ঠিক করা আছে, সে যে অপেক্ষা করে আছে আমার জন্যে। বলতেই পারলাম না। এবার
এবার আমি কি করবো সুমি? আমার এই বেপরোয়া অরুণচন্দ্রী জীবনে তুমি তো একমাত্র হয়েছিস। তুমি ছাড়া আমার তো কোনো অস্তিত্বই নেই সুমি। নিজেকে সামলাও রাজি, তোমাকে সামলাতে হবে। তোমার সামনে অনেক কাজ, সেগুলো তো শেষ করতে হবে। জীবনের অনেক টানাপোড়েন, অনেক চড়াই উতরাই, অনেক ভালো মন্দের মাঝখান দিয়ে তুমি নিজেকে দাঁড় করিয়েছ। প্লিজ সব কিছু ছেড়ে দিও না। তুমি যে অনেক কিছু পারো। না না, পারি না, আমি কিচ্ছু পারি না। তুমি না থাকলে আমি কিচ্ছু পারি না। কেঁদো না রাজি, তুমি কাঁদলে আমি যাবো কেমন করে? আমাকে যে যেতেই হবে। হাতটা ছাড়ো রাজি, তা না হলে। সরি, হাতটা যে ধরা ছিল খেয়ালই ছিল না। আসলে সবসময় তো কথা বলার সময় তোমার হাত ধরে থাকি, তাই মনেই ছিল না। আমি এবার আসি রাজি। সুমি, তুমি আমি দুজনেই ধর্মে বিশ্বাস করি না। ভগবান আছেন কি নেই তা নিয়ে কোনোদিন আমাদের মাথা ব্যথা ছিল না সুমি। কিন্তু আজ মনে হচ্ছে সত্যি যদি তিনি থাকেন তাহলে আবার যেন আমাদের দেখা হয় সুমি। আমার জীবনের শেষ দিনটায় যেন তুমি আমার পাশে থাকো। ছাড়ো। এই তো হাত ছেড়ে দিয়েছি সুমি। এবার তুমি এসো, ভালো থেকো, খুব ভালো থেকো। আচ্ছা, শুধু কেন এত পুরনো কথা বলছো আমাকে? একে তোমার শরীর ঠিক নেই, এত কথা বললে গলার কষ্টটা তো আরো বাড়বে। তুমি তো জানো শুনি, আমি পুরনো কথা বলতে ভালোবাসি, ভাবতে ভালোবাসি। আমি তো এতক্ষণ পুরনো তোমাকে একেবারে আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, আমার সেই সুন্দরী রানী গুণবতীকে। ঠিক আছে, এবার থামো। ডাক্তারবাবু তো তোমায় কথা বলতে বারণ করেছেন না? তিনি তো বলেই খালাস, এটা করো না, ওটা করো না, স্মোক করো না, বাঁশি বাজিও না, হেঁটে বেড়াবার চেষ্টা করো না, রিচ খাবার খেও না। আরে বাবা, সবই যদি না, তাহলে হ্যাঁটা কোথায় আছে? এ তো বড় মুশকিল। চুপ করো। যাকে ওই যে কথা বলছিলাম, হ্যাঁ, তার পরের বছরগুলো যেন আর কাটতেই চাইতো না। একা, কি ভীষণ একাকিত্ব। জয় সিংহের সেই ডায়লগটা মনে আছে শুনি? সেই যে একা থাকা কাকে বলে? মনে আছে। যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই। এক্স্যাক্টলি। চুপ করো। এক্স্যাক্টলি শুনি, দিতে চাই নিতে কেহ নাই। আরে এবার মানুষটি তো পালিয়ে গেছে আমার কাছ থেকে। একটু চুপ করো না, আমি তো এসে গেছি তোমার কাছে। 35 বছর আমি তোমার কাছে। সেই দিনের রানী গুণবতী আজ 80 কাছে আশি করছে। বড়িষ্য বুড়ি, দস্য বুড়ি। কি বলছো তুমি? তুমি বুড়ি? কখনো না, কোনোদিনও না।
তুমি আমার কাছে সেদিনের সেই রাজমহিষী, তেমনই সুন্দর, তেমনই উজ্জ্বল। তোমার দেখছি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। যাকে আদা দিয়ে কি চা খাবে? না না না, আর কিছু খাবো না। তুমি তুমি একটু আমার কাছে বসো। আরে বাবা, মাঝখানের ওই অতগুলো বছর, আরে মানে ওই যে সুমিহীন সেই দীর্ঘ দিবস আর দীর্ঘ রজনীর হিসেব নিকেশটা তো হয়নি এখনো। আর দরকার নেই। এত কথা কেন বলছো বলো তো? গলাটাকে একটু রেস্ট দেবে তো, তা না হলে তো আর কথাই বলতে পারবে না। কেন যে এত অবাধ্য হও? সারাটা জীবন কারোর কথা শুনলে না তুমি। এখন তাই আফসোস করছো সুমি? মানে লন্ডনের ওই আয়েশের জীবন ছেড়ে কোন রকম চিন্তা ভাবনা না করে সোজা চলে এলে এই অবাধ্য রাজুর জীবনে। যখন এসেছিলে তখন 40-এর কাছাকাছি, আর এখন 80-র দোরগোড়ায়। আফসোস হচ্ছে, সত্যি বলো সুমি? এই কথা তোমার মুখে মানায় না রাজি। লন্ডনের জীবন তো আমায় কোনো সময় ছাড়তেই হতো। কেন কেন? কারণ সেই মানুষটা তো অলরেডি ম্যারিড ছিল। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। যখন জানলাম একটি মেয়েও আছে ওই ভদ্রলোকের, তখনই ঠিক করে নিলাম নিজেকে। ওনাকে বললাম, মুক্তি দিলাম আপনাকে। আপনার যা ইচ্ছে, যেমন ইচ্ছে সেভাবে জীবন কাটান, কিচ্ছু চাইব না। না, ডিভোর্সও না। একবারও ভাবলাম না আমার সেই বাউন্ডুলে পড়ান সখা, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই পথ ভোলা পথিক, সেও কি অপেক্ষা করে আছে আমার জন্যে? আর কেউ কি আছে তার কাছে? কিচ্ছু না, কিছু ভাবলাম না রাজীব। কিছু খবর না দিয়ে সোজা চলে এলাম তোমার কাছে। দরজা খুলে আমি তো স্তব্ধ। এ কে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে? এক হাতে সুটকেস, বৃষ্টিতে ভিজে একসা। ওই বৃষ্টির ভেতরেই বাইরে গিয়ে দুহাত বাড়িয়ে দিলাম, মনে মনে বললাম, এসো এসো, আমার ঘরে এসো। তুমি আমার বুকে মাথা রেখে হুক হুক করে কেঁদে উঠলে। তুমিও তো কাঁদছিলে রাজীব। অনেক দিন, প্রায় 10 বছর আমার কান্না আমি চেপেছিলাম সুমি। সেদিন আর পারলাম না। কেঁদে যে এত সুখ সেদিনই প্রথম বুঝেছিলাম। কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলে যাচ্ছিলে, কেন চলে গিয়েছিলে সুমি? কেন? এ কি, তুমি এখনো কাঁদছো কেন? না, তুমি কাঁদবে না। ডাক্তারবাবু তো বলেছেন না, চোখের যেন কোনো স্ট্রেন না হয়। এই তো আনন্দের কান্না শুনি, ভালোবাসার কান্না। আজকে তো কাশিটা বড় পেয়ারাপনা করছে। আমি তো এখন না পারি গাইতে, না পারি আঁকতে, না পারি বাঁশি বাজাতে, কিছুই তো পারি না এখন। এখন যদি কথাও না বলতে পারি তাহলে তো মহা বিপদ। কথা বলার দরকারটা কি? আমি তো আছি, আমি বলবো। আরো কত কি করবে শুনি। এত বছর আমরা একসঙ্গে আছি, কোনোদিন কিছু চাওনি, কোনো দাবি নেই, কোনো অভিযোগ অনুযোগ কিচ্ছু নেই তোমার। তুমিও তো কোনোদিন কিচ্ছু চাওনি রাজীব। আরে বাবা, তুমি মানুষটাই তো আমার, তাহলে আবার চাইবো কি? নতুন করে তোমার কাছে তো কিছু চাইবার নেই আমার। এইবার একটু চুপ করো না প্লিজ, বড্ড কাশি হচ্ছে যে। আর একটা কথা শুনি, আমার
আমার একটু কাছে এসো, তবে তো বলবো। হ্যাঁ হ্যাঁ, এবার 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 তোমার মাথাটা একটু আমার বুকের উপর রাখো। রাখো না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়েছে। এই জন্যই তো তোমাকে গুড গার্ল বলি। এবার এবার তোমাকে চুপি চুপি একটা কথা বলবো সুমি। বলো। আচ্ছা আচ্ছা সুমি, আমরা বিয়ে না করে এত বছর দুজনে একসঙ্গে আছি, বিয়ের কথা কোনোদিনও ভাবিনি। শুধু শুধু দুজনে পাশাপাশি বসে হাতে হাত রেখে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু এখন তো জানি দ্য ডেজ আর নাম্বারড, সময় হয়ে গেছে, এবার তোরই ফেরাবার পালা। সব সময় সঙ্গে থেকে আমায় অনেকটা পথ পার করে দিয়েছ সুমি, কিন্তু কিন্তু ওই শেষ চৌকাটটাও পার করিয়ে নেবে তো। তুমি যেন আগে পার হয়ে যেও না সুমি, তাহলে যে আমার খুব অসুবিধে হবে। আমি তো আর একা একা কিছু করতে পারি না। আমার হাতটা ধরে শেষ দরজাটা পার করে তবে তুমি যাবে তো সুমি। আমিও জানি রাজি, খুব ভালো করে জানি যে দ্য ডেজ আর নাম্বার, কিন্তু তোমার মুখে শুনতে চাই না। ওই শেষ চৌকাট আমি তোমায় পার করে দেব, তা না হলে তো আমিও শান্তি পাবো না। ঠিক তো, কথার খেলা হবে না তো সুমি? হবে না, কিন্তু আর না, প্লিজ এবার তুমি চুপ করো। বাইরে ঝড় বৃষ্টি নেমেছে, এসো আগের মতো আমরা দুজনে চুপ করে বসে বৃষ্টির শব্দ শুনি। আচ্ছা আচ্ছা সুমি, আমার আমার আর একটা কথা রাখবে। আমার সেই প্রিয় গানটা একবার আগের মতো শোনাবে। সেই যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল ভাই জায়গায় সেই শাখারে যা কিছু জীর্ণ আমার জীবন